এটা আমাদের প্রথম পডকাস্ট। তো আজকে আমাদের প্রথম গেস্ট প্লাস আমার বন্ধু আমাদের সঙ্গে রয়েছে সৈকত বাসু। ও এনআইটি দুর্গাপুর থেকে ইঞ্জিনিয়ারিং করার পরে আমেরিকা থেকে লুসিয়ানা ইউনিভার্সিটি থেকে ও পিএইচডি করেছে এবং নাসাতে 3 বছর রিসার্চ করার পরে এখন ফেসবুকে অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট ও কাজ করছে। তো আজকে ওর যে এই সাফল্যটা আমরা ওর মুখ থেকেই জেনে নেব, যে ওর যে পুরো জার্নিটা ও কোথা থেকে শুরু করলো এবং এত বড় একটা সাফল্য ও এই জায়গায় কি করে পৌঁছলো। সৈকত, এই ব্যাপারে যদি তুমি কিছু বলো। হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। আমি অবশ্যই খুব মানে তোমরা যে কাজ করছো এবং তাতে অবশ্যই আমি খুব ইন্সপায়ার্ড। আর আমি খুব খুশি হয়েছি এটা এটা দেখে যে যেভাবে সব কিছু করা হচ্ছে, আহ, যেভাবে নতুনভাবে ভাবা হচ্ছে এই এডুকেশন সিস্টেম নিয়ে। তো হ্যাঁ, মানে আমি যদি নিজের ব্যাপারে বলি, আমার বাড়ি আসানসোলে। অনেকে হয়তো আসানসোলের ব্যাপারে অলরেডি জানে। আর তো আমার আমার স্কুল পুরোটাই আসানসোলে। আমি ওখানে একটা স্কুল আছে, বার্নপুর রিভার সাইড স্কুল, সেখান থেকে পাশ করি ক্লাস 12। তারপর সেখান থেকে আমি এনআইটি দুর্গাপুরে পড়ি, যেটা অনেকে হয়তো দুর্গাপুর আরই কলেজ হিসেবে জানে। তারপরে সেখান থেকে আমি চলে আসি ইউএসএ, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করি। তারপর সেখান থেকে আমার জার্নি। আর সেখানে পিএইচডি করার সময় আমার সৌভাগ্য হয় নাসায় কাজ করার। তো ওই 5 বছরের মধ্যে আমি 3 বছর বেসিক্যালি নাসাতে কাজ করি। এবং সেইখানে কাজ করার সময় আমার অনেক রিসার্চের অভিজ্ঞতা হয় আম, বিভিন্ন দেশের সায়েন্টিস্টদের সাথে কাজ করে। আর সেখানে কাজ করার সময়তেই আমি অ্যাকচুয়ালি ফেসবুকে ইন্টার্নশিপ করার সুযোগ পাই। তো সেই ইন্টার্নশিপটা করি এবং ভাগ্যক্রমে ইন্টার্নশিপের পরে আমার যেহেতু পারফরমেন্স মোটামুটি ভালো হয়, সেজন্য আমি ডাইরেক্ট অফার পাই ফেসবুক থেকে চাকরি করার। তো সেখানে এখন আমি আছি এবং লাস্ট 7-8 বছর হয়ে গেল প্রায় আমি ফেসবুকে কাজ করছি এখানে বস্টনে। আর হ্যাঁ, এটাই হলো আমার জার্নি এখনো অবধি। আচ্ছা, তো তোমার নাসাতে যে 3 বছর তুমি কাটিয়েছো সেখানকার যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, কারণ নাসা তো এখনো আমাদের দেশের বাচ্চাদের কাছে, মানে ওদেরকে যদি বলা হয় যে তোমরা বড় হয়ে কি হবে, কেউ যদি বলে যে আমি সায়েন্টিস্ট হব, এবং তাদের ইসরোর সঙ্গে সঙ্গে তাদের সেকেন্ড অপশন থাকে না আমরা নাসাতেও কাজ করতে চাই। মানে নাসা একটা ফেমাস নাম আর কি। তো সেখানে তুমি 3 বছর কাজ করেছো। তো সেখানকার যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, ওখানকার ওয়ার্ক কালচার কেমন, ওখানে তোমার বাকি সায়েন্টিস্ট বন্ধুরা বা কলিগরা কেমন ছিল, এবং সেখানে বাঙালির পরিমাণ কেমন আছে। মানে আমরা তো একটা বলি যে পৃথিবীর সব বড় বড় রিসার্চ ইনস্টিটিউটে প্রচুর বাঙালি দেখতে পাওয়া যায়। হুম হুম। তো তোমার ওখানকার, তুমি যেহেতু 3 বছর কাজ করেছো, তোমার মুখ থেকে আমরা শুনতে চাই তোমার এক্সপিরিয়েন্স নাসাতে। অবশ্যই। তাহলে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং কথাটা আমি বাঙালি দিয়ে শুরু করি। আমার ভাগ্যক্রমে কিভাবে আমি জানি না, আমি যে এই পুরো জার্নিটা করেছি বললাম, প্রথমে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুরে, তারপর সেখান থেকে এখানে লুইজিয়ানাতে, তারপর লুইজিয়ানা থেকে নাসাতে, এবং তারপর এখানে। মানে আমার আমার জার্নিতে আমার সামহাও বাঙালিদের সাথে এতটাই ভালো কানেকশন রয়ে গেছে। আর আমি দেখেছি প্রতিটা পদক্ষেপে যেখানেই আমি এগিয়েছি সেখানে বাঙালিরা একটা খুব বড় স্থান দখল করে আছে। আর আমি আমি আমার পিএইচডির সময়তেও বলতে পারি, লুইজিয়ানাতে আমাদের আমাদের একটা বড় গ্রুপ ছিল যারা সবাই পিএইচডি করছিল এবং সবাই বাঙালি। তো সেটা হচ্ছে প্রথম আমার ইউএসএ এসে আমার এখনও মনে আছে, আমি প্রথম দিন হয়তো খাওয়া দাওয়া করেছি বাঙালি খাওয়া, যেটা আমি ভাবতেও পারিনি। এবং বাহ। সেখান থেকে গিয়ে নাসায় যখন আমি গেলাম সেখানেও আমি বাঙালিদের সাথে কাজ করেছি এবং বাঙালি ছিল সেখানে। এবং অবশ্যই মানে ইন্ডিয়ান ছিল। এবং নাসায় যদি বলি, প্রচুর দেশের সায়েন্টিস্টদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। এবং জাপানি, চাইনিজ, রাশিয়ান, বিভিন্ন জায়গার সায়েন্টিস্ট। আর নাসার ব্যাপারে স্পেশালি যদি আমি বলি,
তুমি যেটা বললে এটা একদম সত্যি, এবং আমারও এটা প্রথমে ছিল। আমি তখন পিএইচডিতে ঢুকেছি সেকেন্ড ইয়ারে, আমি তখন কাজ করছি, আমাকে প্রফেসর বলল, সৈকত, নাসায় একটা একটা প্রজেক্ট আছে, তুমি কি কাজ করতে চাও? আমি শুনে একবারও তাকে প্রশ্নও করিনি কিসের প্রজেক্ট, আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করব করব। তো সঙ্গে সঙ্গে 3 মাসের জন্য ঠিক হয়ে গেল নাসায় প্রজেক্ট করতে যাওয়ার কথা। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, মানে কিভাবে রিসার্চ হয়, এবং তা নাসায় না গেলে হয়তো আমি আজ সেটা বুঝতে পারতাম না যে কিভাবে এত দেশের এত জায়গার সায়েন্টিস্টরা একসাথে মিলে কিভাবে কাজ করতে হয়। এবং যেটা দেখে ভালো লাগে যে এত জায়গার মানুষ এত রকম কালচার থেকে এসছে, কিন্তু সবাই দিনের শেষে একটাই প্রজেক্টে কাজ করছে, সবার সেই একটাই উদ্দেশ্য যে এই প্রজেক্টটা সাকসেসফুল হতে হবে, এবং তার জন্য যা করা প্রয়োজন সবাই মিলে একসাথে কাজ করা এবং চিন্তা করা, ভাবনা করা। এরকম দিন যেত যেদিন আমরা সবাই একসাথে লাঞ্চ করছি এইভাবে যে হ্যাঁ প্রজেক্টের কাজ করছি, এবং প্রজেক্টটাতে এর পরের স্টেপটাতে এগোচ্ছে না, তখন সবাই মিলে একসাথে ব্ল্যাকবোর্ডে লেখালেখি করে যে কিভাবে কিভাবে এগোবে, কী হবে। তো এই কালচারটা অবশ্যই আমি নাসায় দেখেছিলাম। এবং হ্যাঁ, মানে আমার এই বিভিন্ন সায়েন্টিস্টদের সাথে কাজ করার সাথে সাথে আমি কিছু ছোট, আমার যেরকম সৌভাগ্য হয় আরেকটা কাজ করা, সেটা হচ্ছে নাসায় কোয়ান্টাম কম্পিউটার। তো এটা ছিল ওয়ার্ল্ডের সেকেন্ড কোয়ান্টাম কম্পিউটার, যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল হয়েছিল। তো কোয়ান্টাম কম্পিউটার যারা, মানে বেসিক্যালি এমনি কম্পিউটারের চেয়ে একটু অন্য রকম, যেখানে বেসিক্যালি একটু স্পেশালভাবে জিনিসগুলো কাজ করে। তো এইটা নাসা আর গুগল মিলে এই কোয়ান্টাম কম্পিউটারটা কিনেছিল নাসা এইমস রিসার্চ সেন্টার, যেখানে আমি কাজ করতাম ক্যালিফোর্নিয়া, সেখানে। তো সেখানে কাজ করার সময় আমার অনেক সায়েন্টিস্টদের সাথে আলাপ হয়, এবং আমি আলটিমেটলি তাদের সাথে একটা পেপারও পাবলিশ করতে পারি ওই ওই কোয়ান্টাম কম্পিউটারের ওপর। এবং সেটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, যেটা আমি মনে করেছিলাম যে আমি ওখানে ছিলাম বলেই আমার সৌভাগ্যটা হয়েছিল ওদের সাথে মিলে এই কাজটা করার। এবং একটা ছোট ঘটনা বলি নাসার ব্যাপারে। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, তো এবং এটা হয়তো ঠিক ডাইরেক্ট কাজের সাথে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু এটা আমি বলবো আমাদের স্বপ্ন দেখার মতো একটা জিনিস। তো আমরা যেরকম আমরা যেরকম ছোটোর থেকে বিভিন্ন জিনিস দেখে আমরা ইন্সপায়ার্ড হই, সেরকম এইটা, আমি তখন নাসায় কাজ করছি, হঠাৎ করে একদিন শুনলাম যে একটা কেউ কোথাও একটা এসছে, নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে, সে দেবে এবং আমরা সবাই ইয়ে করব। সে কি বলল, মেরিন ফটোগ্রাফার। ঠিক আছে, তো আমি তখন জানতাম না যে কি মেরিন ফটোগ্রাফার মানে কি এবং সে কি করে। নিয়ে আমি কিছু না ভেবে আমি ওই নাসায় টকটা শুনতে গেলাম। তো গিয়ে দেখি যিনি কথা বলছেন, প্রেজেন্ট করছেন, তিনি টকটা দিলেন পুরোটা, যেটা দিলেন সেটার মধ্যে একটাও শব্দ নেই। আমরা যখন প্রেজেন্ট করি আমরা তো লিখি অনেক কিছু, আমাদের যে স্লাইড প্রেজেন্ট করি সেটাতে, সেখানে শুধু হুম। ছবি, বিভিন্ন রকমের একটার পর একটা ছবি। তো তিনি যে প্রেজেন্টেশনটা করলেন, তিনি জাস্ট ছবি দেখাচ্ছেন আর ছবিটার ব্যাপারে বলছেন নিজের এক্সপিরিয়েন্স। তো তিনি যে প্রেজেন্ট করলেন, তো উনি হচ্ছেন একজন ফটোগ্রাফার, যিনি সায়েন্টিস্টদের সাথে সাথে গিয়ে বিভিন্ন জায়গার ফটো তোলেন, যেগুলো বিভিন্ন রকম মেরিন ল্যান্ডস্কেপ, এই ওই বিভিন্ন রকম জায়গার। তো উনি যে এক্সপিরিয়েন্সটা বলছিলেন সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। উনি অ্যান্টার্কটিকায় গেছিলেন, এবং সেখানে রস সি বলে একটা জায়গা আছে যেটা খুব আনটাচড, মানে তখনও অবধি, অ্যাটলিস্ট এটা আমি 2014-15 কথা বলছি, আমি এখনকার জিনিস জানি না। তো উনি বলছিলেন কিভাবে উনি ওনার সমস্ত এক্সপিরিয়েন্স, যে উনি বসে আছেন, নিজে জানেনও না পেছন ঘুরে কখন একটা সিল এসে ওনার পেছনে বসে আছে। তো এরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছিলেন, এবং আমরা প্রায় পুরো অডিয়েন্সে সবাই হতবাক হয়ে ওনার কথা শুনছিলাম। তো অত সুন্দর একটা প্রেজেন্টেশন, ওটা আমি এখনও বলি আমার হয়তো জীবনের বেস্ট প্রেজেন্টেশন লেগেছিল, যে উনি যে কথাগুলো বলেছিলেন, গেছি এক নিঃশ্বাসে শুনে বেরিয়ে এসেছি সবাই হতবাক হয়ে। তো আমি তখনই হয়তো ঠিক করেছিলাম যে আমাকে এক সময় কোনো সময় অ্যান্টার্কটিকা যেতে হবে, এবং জাস্ট যদি সুযোগ থাকে, এবং লাকিলি আমি ঠিক এই ডিসেম্বর মাসে সেই ট্রিপ কমপ্লিট করতে পারি। তো এটা আমি বলবো যে একটা ধরনের একটা ইন্সপিরেশান যেটা আমি ওখানে পেয়েছিলাম, যেটা আমি ফাইনালি এবার অ্যান্টার্কটিকায় ঘুরতে গিয়ে, এবং সেখানে সত্যিকারের এই হোয়েল, পেঙ্গুইন, সিল এসব দেখে মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।
তো যাই হোক, এটা একটা নাসার ঘটনা বললাম, যেটা হয়তো ডাইরেক্ট রিসার্চের সাথে বা কোনো কিছু কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু আমি বলবো এটা স্বপ্ন দেখার সাথে একটা একটা আহ, লাইফ এক্সপিরিয়েন্স, একটা লাইফ লাইভ টাইম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স। এটা। ঠিক ঠিক। তার মানে তুমি রিসেন্টলি অ্যান্টার্কটিকা থেকে ঘুরে এলে, মানে তোমার সেই সময়কার দেখা স্বপ্নটা তুমি পূরণ করে ফেললে আর কি। ওনার হয়তো হুম হুম। কথা শুনে তোমার মনে হয়েছিল কখনো তুমি অ্যান্টার্কটিকা যাবে। তখন থেকেই আমি ভেবেছিলাম যে কখনো না কখনো এটা হয়তো করব, এবং এইবার আমি জীবনে এটা চেষ্টা করে গেছি, জীবনে যে একটা করে ছোট স্বপ্ন দেখি এবং সেটাকে আমার মাথায় থাকে যে কখন সেটা আমি পূরণ করব, এবং সেভাবেই হয়তো এই অ্যান্টার্কটিকাটাও করতে পেরেছি। তাহলে নাসা থেকে তারপরে তুমি চলে গেলে একদম ফেসবুকে হুম হুম। ডাইরেক্ট, যেটা এখনকার দিনে যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে বা বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা যারা জবও করছে তারাও তো অ্যাপ্লাই করেই যাচ্ছে, আর যারা অলরেডি এখন পড়ছে ইঞ্জিনিয়ারিং এ তাদেরও একটা স্বপ্ন যে ফেসবুক গুগলের মতো একটা কোম্পানিতে যদি কাজ করা যায়, আর তুমি সেই কোম্পানির কম্পিউটার সায়েন্টিস্ট পোস্টে অলরেডি কাজ করছো, তো তোমার সেখানকার কিছু এক্সপিরিয়েন্স, ওখানকার কাজের এনভায়রনমেন্ট কেমন? হ্যাঁ, মানে আমি তাহলে নাসার তো বললাম কিভাবে আমি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে নাসায় গেলাম, ওরকম যেরকম অ্যাডভাইজার বলেছিল, সেরকম আমার নাসা থেকে ফেসবুকে যাওয়ারও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, বলো। সেটাও মানে হয়তো আম, হয়তো মানুষ শুনলে অবাক হবে কিছুটা। আমি কি করছিলাম, আমি বেসিক্যালি আমি নাসায় যে কাজ করছিলাম সেই কাজের যখন রিসার্চ কমপ্লিট করি, সেই রিসার্চের পেপার আমি পাবলিশ করতে গেছিলাম, এবং পাবলিশ করে আমি বেসিক্যালি এখানে সিয়াটলে একটা কনফারেন্স ছিল, তো সিয়াটলে আমি কনফারেন্সে পেপার পাবলিশ করে প্রেজেন্ট করতে যাই। তো সেই প্রেজেন্টেশনে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, এবং প্রেজেন্টেশন হওয়ার পরে অনেকে অনেক প্রশ্ন করে। তো দেখছি খুব বেশি লোক, সবাই একটা আধটা করে প্রশ্ন করলো, শুধু একজন অডিয়েন্স থেকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, এটা কীভাবে করলে, এটা কীভাবে করলে। আমি না কিছুক্ষণ পরে তা মানে দুজন মিলে ঠিক করলাম, ইনফ্যাক্ট অন্যরা বললো যে তোমরা এই কথাটা তোমরা বাইরে গিয়েও কন্টিনিউ করো, কারণ এখানে তো আরও ইয়ে আছে। উনি মানে একদম প্রশ্ন করেই আচ্ছা আচ্ছা। যাচ্ছিলেন একটার পর একটা। তো আমি নিচে নেমে এলাম স্টেজ থেকে, তারপরে ওই ভদ্রলোক আমার কাছে এলো, এক- একজন চাইনিজ ভদ্রলোক। তো সে আমার কাছে এসে তারপরে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলো। তারপরে আমাকে বলছে, ইন্ট্রোডিউস করছে, আমি ফেসবুকে কাজ করি, আমি ফেসবুকে একজন ইঞ্জিনিয়ার, রিসার্চার। তো তুমি যে কাজটা করছো এখানে নাসায়, তো আমরা সেই ধরনেরই একই কাজ আমরা ফেসবুকে করছি, কিন্তু আমরা খুব ছোট জায়গায় আছি। তো আমি চাই যে তুমি আমার সাথে এসে কাজ করো ফেসবুকে। আমি তখন, বাহ। তো আমি তো বেশ অবাক। আমি বললাম যে আচ্ছা, বলছে একটা ইন্টার্নশিপ তাহলে ফেসবুকে যদি আমার সাথে করো। আমি তখন বললাম যে হ্যাঁ, করতেই পারি। এবং আমি তখন ফেসবুকটা একদম অন্য ধরনের জিনিস, আমি ভেবেছিলাম নাসায় যখন কাজ করছি আমি বেসিক্যালি অ্যাকাডেমিক্সের রিসার্চ বা এই দিকেই যাবো। তারপরে যখন এই ইন্ডাস্ট্রি থেকে, এবং আমার তার আগে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করার কোনো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ছিল না। এক্সপেরিয়েন্স ছিল না। এক্স্যাক্টলি, হুম তো হুম। ছিল না। তো আমি তখন সেখানে ওনাকে বললাম ঠিক আছে। নিয়ে আম, সেই থেকে আমার ফেসবুকের জার্নি শুরু। আর মানে দেখি যে বেসিক্যালি আমি যদি এনভায়রনমেন্টের কথা বলি, আমি এই জিনিসটা বুঝতে পারি যে হয়তো অ্যাকাডেমিক্সের সাথে ইন্ডাস্ট্রি বা এই নাসার সাথে ফেসবুকের একটা পার্থক্য আছে, যেখানে হয়তো দিনের শেষে ফেসবুকের একটা প্রোডাক্ট আছে, সেটাকে সে চালাবার চেষ্টা করছে। নাসায় হয়তো তাদের কিছু রিসার্চের গোল আছে, কিন্তু দিনের শেষে মানুষের মধ্যে বা রিসার্চারদের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই কিন্তু একটা অনেক বড় প্রবলেম ভেবেছে, অনেক বড় একটা প্রবলেম যেটা হয়তো কেউ সলভ করতে পারেনি, আর সেটাকে সলভ করার চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন। যখন সেই প্রবলেমটা ধরে, তখন সেই প্রবলেমটা পৃথিবীর কেউ সলভ করেনি, কিন্তু তারপরে যখন সে আস্তে 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 কাজ করতে থাকে এবং সেটাকে সলভ করার কথা ভাবে। তো ফেসবুকে আমার অভিজ্ঞতা মানে সেটাই। মানে আমি আরেকটা ছোট্ট ঘটনা তাহলে আমি ফেসবুকে শেয়ার করি। আমাদের ফেসবুকের আমি তো কাজ করি বস্টনের অফিসে। ক্যালিফোর্নিয়া অফিস থেকে একজন এসছে, আমাদের অফিসের একজন মানে ডাইরেক্টর। তো উনি বেসিক্যালি নিজের গ্রুপের একটা মিটিং করছেন। তো সেই নিজের গ্রুপের যে মিটিংটা করছেন, তাতে আম, সেই মিটিংয়ের সময় আহ, বলছে যে আচ্ছা, আমি এমআইটি থেকে পাশ করেছি। ঠিক আছে, তো সবাই বলছে যে এখান থেকে কে কে আর এমআইটি থেকে পাশ করেছো, কারণ আমি এখানে দেখতে হুম। এসেছি। তো আমি
আমি দেখলাম, আমি তাকালাম রুমে, প্রায় 20 জনের মতো রুমে ছিল আমাকে নিয়ে। হুম। 19 জন হাত তুলেছে, আমি এমআইটিতে। আর আমি আমি সবাই তখন অটোমেটিক্যালি আমার দিকে তাকিয়ে বলছে, তুমি কোথা থেকে? নিয়ে আমি আচ্ছা। বললাম, আমি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। কিন্তু আমি যেটা হুম। দিনের শেষে এই জিনিসটা যেটা আমি বললাম, তার মানে সবাই এমআইটি থেকে পাশ করেছে, সবাই সেরকম লেভেলের, কিন্তু আমি যখন তাদের সঙ্গে কাজ করছি, অবশ্যই এমআইটি অনেক 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 বেটার কলেজ লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির থেকে, এটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই একসাথে একই জায়গায় কাজ করছি। আর ফেসবুকের মধ্যে এই পার্থক্যটা আমি কোনো দিন দেখতে পাইনি। সবাই যেহেতু একইভাবে একই উদ্যমে কাজ করে চলেছি, ওই জন্য সবাই একসাথে যখন আমরা কাজ করি তখন কেউ ভাবে না কে কোথা থেকে এসছে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কে কীরকম কাজ করছে। তো তো এমআইটি স্টুডেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে তুমি কি নিজেকে কোন জায়গাটায় ছিলে যে ওরা আমার থেকে অনেক অ্যাডভান্স, বা আমার একটু ওদের সাথে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, না 19-20 মোটামুটি সব ঠিকই আছে, একটা লেভেল যাওয়ার পরে এমআইটি, আইআইটি আর সব জায়গায় মোটামুটি সেমই? দিনের শেষে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি কতটা জানি, সেটা অবশ্যই ম্যাটার করে, কিন্তু তার চেয়ে অনেক বেশি ম্যাটার করে আমি কতটা জানতে চাই। তো এক্স্যাক্টলি। এবং আমরা যে প্রবলেমগুলোতে কাজ করি সেগুলো সবই হচ্ছে, আমরা যেগুলো বলি ওপেন প্রবলেম, মানে এই প্রবলেমটা পৃথিবীতে আর কেউ কখনো সলভ করেনি, একদম প্রথমবার আমরা এটা ধরে করছি। তো সেইখানে যখন কাজ হয় সেই রকম লেভেলে, তখন সেখানে না সবই প্রায় সবাই এক, মানে সেখানে ডিপেন্ড করে যে তুমি সবার সাথে মিলে কাজ করতে পারছো কি না, তোমার এই প্রবলেমটা সলভ করার ইন্টারেস্ট আছে কি না, এবং তুমি কতটা এফোর্ট দিচ্ছ। এটা হতে পারে যে কারুর হয়তো সে একই জিনিস সলভ করতে 1 ঘন্টা লাগছে, কারুর হয়তো 10 ঘন্টা লাগছে, কিন্তু যার 10 ঘন্টা লাগছে সে যদি 10 ঘন্টা দেয়, সে যদি 11 ঘন্টা দেয়, তাহলে সে যে 1 ঘন্টা লাগছে তার চেয়ে বেটার করবে। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমি বলবো পারসেপশনের উপর, যে তুমি কতটা ভাবছো আর সেইটাকে তুমি কিভাবে কাজ করছো। তো এইটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি হয়তো এখানে কাজ না করলে জানতে পারতাম না। সেটা একটা ব্যাপার যে 20 জনের মধ্যে 19 জন এমআইটির, মানে দেখে প্রথমে ভয় পাওয়ার একটা আর কি একদম। ব্যাপার, কিন্তু কাজ করতে, কাজ করার সময় সেই জিনিসটা, পার্থক্যটা হয়তো তোমার আর ছিল না, যে না আমরা সব মোটামুটি সবাই একই লেভেলে রয়েছি, একই প্রজেক্টের উপরে কাজ করছি। 8 বছর হয়ে গেল, আমরা ফেসবুকে মাঝে মাঝে লোকে বলে যে ইঞ্জিনিয়াররা সবসময় এটাকে বলে ইম্পোস্টার সিনড্রোম, মানে ভাবে যে আমি এখানে তো আই ডোন্ট বিলং হিয়ার, আমি এখানে এখানে ইয়ে করি না। এবং অদ্ভুত ব্যাপার যে বিভিন্ন লোকের মাথায় এটা আসে, কিন্তু সবাই দেখছে যে চলে যাচ্ছে। এবং আমার যেরকম প্রথম দিন থেকে এটা মনে হচ্ছে যে এত ভালো ভালো ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ করছি, কিন্তু না না করে করে 8 বছর কেটে গেল। সে তুমি 8 বছর ধরে ফেসবুকেই আছো, মানে নিশ্চয়ই তোমার ওয়ার্ক কালচারটা খুব ভালো লাগে, অন্য কোথাও তুমি ট্রাই করোনি বা যেতে চাওনি? হ্যাঁ, আমি অনেককে বলেছিলাম যে ফেসবুক হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কোম্পানি যেটাতে আমি কাজ করেছি। তো অবশ্যই, এবং আমি যে টিমে কাজ করি এটা হচ্ছে ফেসবুকের ম্যাপ টিম, ম্যাপ ডেটা টিম। তো বেসিক্যালি আমরা যেটা করি, ফেসবুকে যখন মানুষ ফেসবুকে যে চেক ইন করে বা ইনস্টাগ্রামে ঠিক বা ঠিক। হোয়াটসঅ্যাপে, সেখানে যে ম্যাপ দেখানো হয় সেই ম্যাপে কী হুম হুম। কী ডেটা থাকবে, সেইটা আমার টিম এবং আমি মিলে সেটা ঠিক করি, সেগুলো আমরা কাজ করি। আচ্ছা। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমার কাজ। আমি যখন শুরু করি, আমাদের ম্যাপ ডেটা টিমে 2 জন মানুষ হুম। ছিলাম আমরা, আমি এবং একটা আরেকজন চাইনিজ মানুষ। তো সেই আহ, চাইনিজ মানুষটা? সেই তো 2 জন মিলে ছিলাম। তারপরে দেখতে দেখতে এখন আমাদের টিমে প্রায় 25 জন কি 30 জন মানুষ কাজ করে। তার মানে তোমরাই ওই জিনিসটা শুরু করেছো, তোমাদের হাত থেকেই শুরু, একদম ইনিশিয়াল স্টেজ থেকে? বাহ, হ্যাঁ, বিশাল ব্যাপার একটা। এটা 2016-তে যখন আমি জয়েন করি, তখন 2015-তে আমি ইন্টার্নশিপ করি ফেসবুকে, তখন বেসিক্যালি তখন একটা অন্য কোম্পানির ম্যাপ ইউজ করা হতো। তারপরে আমি এবং আমার টিম মিলে আমাদের নিজেদের ডেটা তৈরি করে ঠিক করে সেটাকে তারপরে ব্যবহার করতে শুরু করি। দারুণ ব্যাপার, এই নিউজটা খুব ভালো লাগলো আর কি, ফেসবুকের ম্যাপটা আর কি তোমাদের হাতেই তৈরি করা একদম ইনিশিয়াল স্টেজ থেকে। হ্যাঁ। দারুণ দারুণ। এরপরে আমাদের ম্যাপের প্রবলেম কোনো হলে তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। এবং ফেসবুকের যে ইন্ডিয়াতে যে ম্যাপ দেখানো হতো সেটার যে স্পেশাল প্রজেক্টটা, সেটা তো আমিই কাজ করেছিলাম, মানে সেটা তো আমি লিড ছিলাম।
যে আরে বাহ! হ্যাঁ, তো আহ, অবশ্যই অনেক বছর ধরে এই অভিজ্ঞতাটা আমার, হ্যাঁ মানে অবশ্যই এটা আমার একটা এক্সপিরিয়েন্স যেটা আমার সাথে সারা জীবন থাকবে। বিশাল একটা অ্যাচিভমেন্টও বটে, মানে ফেসবুকের যতদিন ওটা আছে অত থাকবেই, সবাই তোমাকে মনে রাখবে যে না ইনিশিয়াল থেকে সৈকত বাসু এই প্রজেক্টের লিড করেছে, এই প্রজেক্টে একদম ইনিশিয়াল স্টেজ থেকে ছিল। মনে দারুণ রাখবে কিনা দারুণ জানি ভীষণ। না, কিন্তু আমি মনে রাখবো যে আমি কাজ করেছিলাম। ঠিক 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 ঠিক। আচ্ছা, তোমার এই পুরো অ্যাচিভমেন্টটার গল্প তো আমরা শুনলাম অনেক, হুম হুম একদম স্কুল লাইফ থেকে পুরো নাসাতে, তারপরে ফেসবুকে। এবার আমি জানতে চাইছি তোমার পড়াশোনাটা, হুম মানে হুম। স্কুল লেভেলে তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, কেমন ছেলে স্টুডেন্ট তুমি, এত বড় বড় স্বপ্ন কি করে দেখতে, তখন কি রকম গাইডেন্স ছিল তোমার, এই ব্যাপারগুলো নিয়ে। বা আরেকটা জিনিস যেটা আমাদের সবার কাছে রয়ে থাকে আর কি, সেটা হলো প্রাইভেট টিউশন। এই ব্যাপারটা নিয়ে আমি একটু আর কি কথা বলতে চাই, যে তোমার স্কুল লাইফে কেমন প্রাইভেট টিউশন কেমন ছিল। যেমন আমি আমার স্কুলের বাচ্চাদেরকে সবসময় বলি যে প্রাইভেট টিউশনটা তোমরা অ্যাটলিস্ট ছোট বয়সে ক্লাস 7-8 পর্যন্ত প্রাইভেট টিউশন নেওয়ার দরকার নেই। নিজেরা সেলফ স্টাডি করো, সেলফ ডিপেন্ডেন্ট হও, প্রবলেম হলে তো স্কুলে পড়ছো, স্কুলের টিচার আছে, এক্সট্রা করে প্রাইভেট টিউশন নেওয়ার কোনো দরকার নেই। তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তুমি স্কুল লাইফে কেমন ছিল, আর তোমার কেমন প্রাইভেট টিউশন ছিল। এখনকার দিনে তো সবার 5টা 6টা করে প্রাইভেট টিউশন, একটু আপার ক্লাসে উঠলে 6টা 7টা, মানে ওখানে গিয়ে কম্পিটিশন সবার, যে তোর কটা টিউশন, আমার 8টা, আমার 6টা। তো তোমার কেমন ছিল প্রাইভেট টিউশন, আর সেটা নিয়ে তুমি বলো। আমার ক্লাস 8 অবধি কোনো টিউশন ছিল না। তারপরে ক্লাস 9-এ উঠে আমি, একটা সায়েন্সের টিচার ছিল আমার, একজন সায়েন্স আর একজন ইংলিশ, এই দুটো টিচার আমি নিয়েছিলাম 9-10-এ। আর 11-12-এ পড়ার সময় যখন হয়তো মানুষের আরও বেশি টিউশন থাকে, তখনও আমার জাস্ট দুটোই টিউশন নিয়েছিলাম। আমি 2 ঘন্টা করে সপ্তাহে পড়তে যেতাম, একজনের কাছে 1 ঘন্টা ফিজিক্স পড়তাম আইআইটি জয়েন্টের জন্য, আর আরেকজনের কাছে আমি কম্পিউটার সায়েন্সটা পড়তাম, কারণ কম্পিউটার সায়েন্সও আমার খুব ইন্টারেস্ট ছিল বেশি, আর উনি একটু অন্যভাবে পড়াতেন। কিন্তু এই হলো আমার টিউশন। আমি, মানে সপ্তাহে 2 ঘন্টা মাত্র? এটা হচ্ছে 11-12-এ, হ্যাঁ। আমি সপ্তাহে 2 ঘন্টা আমি পড়ে শুরু তুমি করেছিলাম, আজকে আমি এই জায়গায়? আমি এই একটা কথা বলতে পারি, আমি শুরু করেছিলাম। আমার কেমিস্ট্রি প্রথমে টিচার ছিল, আমার অন্য সাবজেক্টেরও আমি টিউশন নিয়েছিলাম, ম্যাথসের টিউশন নিয়েছিলাম। তারপরে হুম। আমি একটা জিনিস বুঝতে পারি যে যদি আমার কাছে বই আছে, এবং আমি এটা বলবো আমার বাবা মাকে, আমি যখন চেয়েছিলাম বই, যে আমি এই বইটা কিনতে চাই, এই বইটা, তখন আমি যা চেয়েছি তাই পেয়েছি তাদের কাছ থেকে। কিন্তু সেটা আমার কাছে ছিল, আর আমার কাছে কিছু ওই কোর্স মেটেরিয়াল ছিল, যেরকম জয়েন্টের কিছু মেটেরিয়াল বা এরকম কিছু। আর আমার মনে হয়েছিল যে দিনের শেষে আমি যদি নিজের মতো করে পড়তে পারি, এবং প্রত্যেকটা মানুষ হচ্ছে আলাদা, মানে আমি হুম। যেভাবে পড়বো তুমি হয়তো একটু অন্যরকমভাবে পড়বে, আরেকজন হয়তো আরেকটু অন্যরকমভাবে পড়বে, এবং দিনের শেষে কিন্তু শেখাটা আমরা অন্যভাবে শিখি, কিন্তু দিনের শেষে কিন্তু আমাদের ওই শেখার ইচ্ছা আছে কি না, এবং কিভাবে শিখতে হয় সেটা আমরা জানি কি না, এটা যদি পারি। আমার আমার সৌভাগ্যক্রমে আমার যখন 8 9 10 এই সময় ছিল, আমি বলবো একদম, ধরো একটা বাচ্চার আমার মনে হয় ক্লাস 3 4 5 6 এই সব সময় থেকে আস্তে 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 তার কিভাবে পড়বে বা কিভাবে শিখবে সেটা আস্তে আস্তে তৈরি হতে থাকে তার মধ্যে, এবং যখন 11 12 আসে, তখন একটা তার তার- তার মধ্যে অলরেডি একটা তৈরি হয়ে গেছে তার মাথার মধ্যে ঢাঁচা, যে সে কিভাবে পড়বে এবং কিভাবে শিখবে। এবং এই ব্যাপারটা আমার মনে হয় যে এতটাই ইম্পর্টেন্ট, যে এটা আমি বলবো অনেক বেশি ইম্পর্ট্যান্ট দ্যান কতগুলো টিচারের কাছে পড়ছে। ইনফ্যাক্ট আমার মনে হয় যত বেশি টিচারের কাছে মানুষ পড়বে, তত যেটা হয় সেটা হচ্ছে আমাদের আমাদের এখনকার এডুকেশন সিস্টেমে আরেকটা যেটা ব্যাপার আছে, এবং এটা বছরের পর বছর হতে চলে আসছে, যে নম্বর পেতে হবে। আমরা সব ঠিক ঠিক। কিছু হচ্ছে নম্বর ভিত্তিক, যে যেন 100 পায়, 99 পেলেও বাবা মারা চিন্তায় পড়ে যায় যে কি হলো, 100 কেন হলো না, তাই না? এবং কিন্তু দিনের শেষে আমি আমি যদি নিজের পার্সোনাল ব্যাপারেও বলি, আমি কিন্তু কোনো দিন কিছুতে 100 পাইনি। হয়তো আমি 80 থেকে 100-র মধ্যে কিছু একটা পেতাম, এরকম হুম ব্যাপার। হুম। আমি 60ও পাইনি কোনো দিন,
কিন্তু ৮০ থেকে ১০০-র মধ্যে কিছু একটা পেতাম। কিন্তু দিনের শেষে যেটা ম্যাটার করেছে সেটা হচ্ছে ওই প্রত্যেকটা স্টেপে ওই পড়ার ইচ্ছাটা থেকেছে কিনা। এবং সত্যি কথা বলতে গেলে কি, আমরা অনেক স্বপ্ন দেখি এবং অনেক কিছু ফুলফিল হয় না। আমার নিজেরও যেরকম আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আইআইটিতে পড়বো। আমি মানে হুম 11-12-এ আমি জান পাত করে পড়েছিলাম আইআইটি পড়বো বলে। সেটা হয়নি আলটিমেটলি। আমি এনআইটি দুর্গাপুরে যখন চান্স পাই, কিন্তু আমার ভেতরে ওটা ছিল যে আমি ঠিক আছে, আইআইটি হলো না, এরপরে আর কি বড় স্বপ্ন দেখতে পারি। জীবনে সব স্বপ্ন যে পূর্ণ হবে সেটা নয়। আর একদম শেষে কোথায় মানুষ পৌঁছাবে সেটাও যে প্রথম থেকে দেখতে হবে তা নয়। কিন্তু ওই ছোট ছোট স্বপ্নগুলো দেখতে পারা, আর সেটা হয়তো ওই পড়াশোনার থ্রু দিয়ে। আর প্রাইভেট টিউশন আমি যেটা তোমায় বললাম সেটা হচ্ছে যে আমার মনে হয় আইডিয়াল ইয়ে হচ্ছে যেখানে স্কুলের টিচাররা যদি স্টুডেন্টদের মধ্যে এই পড়ার ইচ্ছাটাকে তৈরি করতে পারে, এবং সেই ইচ্ছাটা যদি, পড়ার ইচ্ছা এবং কিভাবে পড়বে সেইটা যদি শেখাতে পারে, তারপরে একটা বাচ্চার যেটা দরকার হয় সেটা হচ্ছে জাস্ট লেগে থাকা। এবং একবার ওই পড়ার পেছনে আমার যদি ওই খিদেটা তৈরি হয় কাউরির, তাহলে আমার মনে হয় একদম। তারপরে আস্তে 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 সে নিজেই করতে পারে। আমি যেরকম বোর্ডের সময়তেও আমার মনে আছে, 11-12-এর বোর্ডের সময় আমি 12-এর বই প্রায় পড়িইনি, মানে যেগুলো আমাদের পরীক্ষায় আমা আমার সিবিএসই বোর্ড ছিল, তো সেখানে যে বোর্ডের পড়াশোনা হবে আহ, সেইটা আমি পড়িনি। আমি কেন, কারণ আমি যখন জয়েন্টের প্রিপারেশন করছিলাম আমি ওই জিনিসগুলো নিয়ে আমি জানতাম যে যদি পড়ি এবং যদি জিনিসটা শিখি, তাহলে এটা ম্যাটার করবে না যে আমি কোথায় কী পরীক্ষায় বসলাম। যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে আমি জানি কি না। কারণ দিনের শেষে আমি যদি জানি, তাহলে যাই প্রশ্ন আসুক, কারণ আজকে আমি ১০০টা হুম প্রশ্ন যদি তৈরি করে যাই, ১০১ হুম নম্বর নিশ্চয়ই একটা প্রশ্ন আসবে যেটা আমি হয়তো বুঝতে পারবো না। কিন্তু আমি যদি সাবজেক্টটা বুঝি, তাহলে হুম। ১০০ কি ১০০০ কি যে কোনো রকমই প্রশ্ন আসুক আমি হয়তো সেটা ট্যাকেল করতে পারবো। আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা তুমি বললে, তুমি তো সিবিএসসি বোর্ডের আন্ডারে পড়েছো। হুম, হুম, তো তুমি এত জায়গায় যে কাজ করেছো, নাসাতে, ফেসবুকে, এবং তুমি যেহেতু লিড ছিলে তোমার আন্ডারে আমার মনে হয় আইআইটি এমআইটির ছেলেরাও কাজ করেছে। হুম। তো এখানে কি এরকম কিছু ব্যাপার আছে যে সিবিএসসি থেকে পড়ে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কেউ বাংলা মিডিয়াম থেকে পড়ে বা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছে? এই এই ব্যাপারটা কি তুমি ফিল করেছো কখনো? না মনে হয়েছে যে ভাষার কোনো অ্যাকচুয়ালি ম্যাটারই করে না, কে কতটা জানে সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে? এক্স্যাক্টলি, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি অবশ্যই আমার কাজের থ্রুতে, মানে পিএইচডির সময় কথা বলতে পারি, বা তারপরে নাসাতেও বা ফেসবুকেও আমি অনেকের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, কাজ করেছি, যারা খুব ভালো কাজ করছে, নিজেদের ফিল্ডে বেশ বড় নাম কামিয়েছে। এবং সেখানে আমার আমি অনেককে চিনি যারা হয়তো পুরোপুরি এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করেছে এবং তারপরে তারা সেখানে পৌঁছেছে। আম, আমি যেরকম ইয়েতে যারা চায়না থেকে আসে, তাদের তো ওখানে তো চাইনিজ মিডিয়ামটাই তো মেন। আমি যদি একদম। বাংলা মিডিয়ামের কথার তুলনা করে বলি, আমি এরকম একজনের ঠিক সঙ্গে ঠিক। কাজ করেছি যে কর্ণাটকা বোর্ডে কাজ করে পড়াশোনা করেছে তার কান্নাড় ভাষায়। সুতরাং আমি বলবো যে দিনের শেষে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এক ফোঁটাও ম্যাটার করে না যে কে কোন মিডিয়াম থেকে পড়ছে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওই শেখার ইচ্ছা, জানাটা। জানার ইচ্ছা, এবং ভাষার, এবং এবং সাবজেক্টের ওপর দখল, যা কার কত ফান্ডামেন্টালটা ক্লিয়ার। সেখানে আমরা গসাগু লসাগু পড়ছি বা এইচসিএফ এলসিএম, সত্যি কথা বলতে গেলে একদম। কিচ্ছু ম্যাটার করে না, এক ফোঁটাও একদম না। একদম। এই এই জায়গাটা এখনকার দিনে গার্ডিয়ানরা বুঝতেই চেষ্টা করে না। এখনো দেখি আমি কিছু গার্জিয়ান সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে গুলিয়ে ফেলে যে বাচ্চাকে কোন বোর্ডের আন্ডারে পড়ালে ভালো রেজাল্ট করবে বা ভালো চাকরি পাবে। তো এদের এখনো কিছু লোকের মেন্টালিটিটা সেই দিকেই চলে গেছে, বোর্ড নিয়ে চিন্তা ভাবনা করছে। এটা দেখছে না বাচ্চার ভিতরে, তুমি যেটা বললে যে পড়াশোনার খিদেটা জাগাতে হবে, হুম, হুম। সে যে বোর্ডেরই হোক। তবে আমি এক্স্যাক্টলি। একটা কথা বলবো, আমি যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আমরা যখন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছি বা এমটেক এর সময় আমি দেখেছি আমাদের ইংলিশ বলতে একটু অসুবিধা হতো প্রথম দিকে। হুম, হুম।
সেই প্রবলেমটা কিন্তু বাংলা মিডিয়ামের ছেলেদের প্রত্যেকেরই ফেস করতে হয়। হুম, হুম। কিন্তু একটা টাইম পরে সেটা মোটামুটি কভার হয়ে যায়, বা আমরা যদি এনভায়রনমেন্টটা পেলে সেটা সবকিছু ঠিক হয়ে যায়। এবার এক্সাক্টলি। আমি যেটা করেছি, যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম কলেজে বা ইউনিভার্সিটিতে বাংলা মিডিয়াম থেকে যাওয়ার পরে, আমরা যে স্কুলটা চালাচ্ছি উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড, সেখানে আমি এই জায়গাটাকে, এই গ্যাপটা পূরণ করার জন্য কম্বাইন্ড স্কুল হিসেবে চালাচ্ছি। কারণ আমি জানি যে বাংলা নিজের ভাষাতে বললে ডেপটা তো তৈরি হয়ই, হুম, হুম। প্লাস ইংলিশটা যদি আমরা ছোট থেকে একটু জেনেও যাই, তাহলে তো আমাদের একটা অ্যাডভান্টেজটা থেকেই গেল। মানে হুম, হুম। আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা কিন্তু আর থাকছেই না। হুম, হুম, মানে হুম, হুম, হুম। এই কম্বাইন্ড স্কুলে পড়ার মাধ্যমে আর সেই প্রবলেমটাই আর থাকছে না। বাংলা ইংলিশের আর কারো কোনো চিন্তা ভাবনাই থাকছে না। এবার হুম, আমরা যেটা করছি পুরোটাই স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করছি, বা তুমি যেটা বললে বাচ্চাদের খিদেটা, পড়ার প্রতি যে আগ্রহটা, সেই হুম, আগ্রহটা কি করে জন্মায়, তৈরি হয়, সেটাই আমরা ইন্সপায়ার করার চেষ্টা করছি বাচ্চাদের। এবং হুম, আমি ৭ বছর ধরে কাজ করছি। হুম, হুম, সেখানে এখন বলতে পারি যে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে যাদেরকে ইন্সপায়ার করছি বা গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, অনেক বাচ্চা, অনেক গার্ডিয়ান এখন টিউশন ছাড়িয়ে দিয়েছে। যে হুম, বাচ্চারা সেলফ স্টাডি করুক, নিজেরা পড়ুক, এবং তারা বেশ ভালো রেজাল্ট করছে। আমাদের স্কুলের ম্যাক্সিমাম যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম সেকশন গুলোতে, তাদের কারো টিউশনই নেই। হুম, আর অ্যাকচুয়ালি যারা পড়াশোনায় ভালো একটু, হুম, তাদের তো টিউশনের দরকারই হয় না। আমি তো এটাও বলি। এবং যারা অনেক সময় হয় না যে ক্লাসে বুঝতে পারছে না বা প্রবলেম হচ্ছে, হুম, একদমই পিছনের দিকে পড়ার প্রতি আগ্রহ নেই, তাদের কিছুদিনের জন্য টিউশনটা দিয়ে একটু গাইড করে লাইনে নিয়ে এসে আবার ছেড়ে দেওয়া উচিত। তো ঠিক। যারা একটু ভালো, যে ৮০ থেকে যারা ১০০ র মধ্যে পায়, তাদের তো টিউশনের কোনো দরকারই নেই। তারা নিজের হুম, গাড়ি নিজেই চালিয়ে নিতে পারবে। তো হুম, আমরাও সেটাই করছি। তো হুম, তোমার সঙ্গে আমাদের বেশ মিলে গেল ব্যাপারটা। তো আমি এখানে যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের জন্য একটা কথা বলি। আ সৈকতের সঙ্গে আমরা বেশ অনেকদিন ধরেই আমাদের স্কুল নিয়ে আলোচনা করছি, এবং আমাদের স্কুলের যে কারিকুলাম গুলো আছে বা ওদেরকে যে এক্সট্রা জিনিসগুলো শেখাচ্ছি, সেটা সৈকত রয়েছে, আমাদের আরো ২-১ টা বন্ধু রয়েছে। আমরা কিন্তু তাদের সঙ্গে আলোচনা করেই আমাদের কারিকুলাম গুলো তৈরি করছি, এবং বাচ্চাদের যে অ্যাডভান্স এডুকেশন বা এই যে টিউশনের ব্যাপারটা, আমরা কিন্তু সবাই মিলে আলোচনা করি যে বাচ্চাদের ভিতরে এই খিদেটা কি করে তৈরি করা যায়, ইন্সপায়ার কি করে করা যায়, যাতে ওরা নিজেরাই সেলফ স্টাডি করা শিখতে পারে, এবং এমআইটি স্টুডেন্ট দেখে যেন ভয় না পায় পরবর্তীকালে। সৈকতের এক্সাক্টলি। একসময় আইআইটিতে যাওয়ার ইচ্ছে ছিল। তো পরে এমআইটির বাচ্চাদের সঙ্গে অনেক কাজ করেছে। ২০ জনের মধ্যে ১৯ জনই এমআইটির ছিল। তো এটা একটা বিশাল আরকি ব্যাপার। তখন যেন ভয়টা না আসে। এরকম সৈকতের মতো হতে গেলে কিন্তু সেলফ স্টাডি করতে হবে। তো শুধু ৫টা ৬টা করে টিউশন নিলে আমার মনে হয় সেটা ক্ষতি করবে। নিজেকে ডিপেন্ডেন্ট করার হাত থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাবে। সেটাই। আচ্ছা, অসীম, তোমায় আমি একটা তাহলে হুম, একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে আমার এটা আচ্ছা। মানে হয়তো তোমার যারা অডিয়েন্স তারা হয়তো অনেকেই জানে, কিন্তু আমি হয়তো যারা নতুন জয়েন করবে বা তাদের কথা ভেবে মানে এই যে তুমি এভাবে ভেবেছো যে এই হুম, হুম। নতুনভাবে একটা স্কুলের এডুকেশন সিস্টেমকে চিন্তা করা এবং একটা নতুন ধরনের একটা স্কুল তৈরি করা, এই এটা তোমার মাথায় কি করে এলো বা এই ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেলে, এটা যদি একটু সবার সাথে শেয়ার করো তাহলে। আচ্ছা, বেসিক্যালি আমি আ যখন স্কুলে ছিলাম আরকি, আমারও স্কুলে 8 পর্যন্ত একটাই টিউশন ছিল। হুম, হুম, 9 থেকে বন্ধুদের দেখাদেখি অনেকগুলো টিউশন নিয়েছিলাম। তো তবু টেস্টের আগে আমি সব টিউশন বাদ দিয়ে দিতাম। হুম, হুম। তো আমি আমি যেটা করতাম যে আমি ভলিবল খেলতাম। তো আচ্ছা। ভলিবল রোজ ৩ ঘন্টা করে ভলিবল খেলতেই হতো। ক্লাস 11 পর্যন্ত খেলেছি। এবং আমি স্টেট লেভেলে ৩ বার খেলেছি। স্টেট চ্যাম্পিয়নও হয়েছি। বাহ। ডিস্ট্রিক্ট লেভেলে প্রচুর খেলেছি, এবং ডিস্ট্রিক্ট লেভেলে যেহেতু প্রত্যেকবার স্কুলকে ৭ বার চ্যাম্পিয়ন করেছি, তো স্কুল থেকে আমাদেরকে লাস্ট পিরিয়ডটা অফ করে দিত। ঠিক আছে, যাও হুম। তোমার জন্য লাস্ট পিরিয়ড দরকার নেই, তুমি খেলতে চলে যাও। তো আচ্ছা। ৩টে থেকে ৬টা, ৫:৩০ এরকম একটা সময় আমরা ২.৫-৩ ঘন্টা রোজ খেলতাম। তো যাই হোক, খেলার এ এরপরে যখন কলেজে যাই, তো শেখার ব্যাপারটা যখন বুঝতে পারি, ইঞ্জিনিয়ারিং এ যখন যাই, যখন স্বপ্ন নিয়ে গেলাম ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাহলে তো সবকিছু শিখে যাবো। আমার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল। সবকিছু বানানো, এটা ওটা শিখে যাবো। কিন্তু কলেজে ঢোকার পরে সেই স্বপ্নটাই ভেঙে গেল যে এখানে তো কিছু শিখতেই পারছি না। হুম, মানে আমি পড়ছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন নিয়ে কাজ করছি ইলেকট্রনিক্স এর। আর ইলেকট্রনিক্স এর কিচ্ছু জানি না আমি। মানে হুম, যাদের কাছে পড়ছি বা যে আমাদের সিলেবাসটা রয়েছে পুরো ব্যাকডেটেড, আমি ২০০৪ এর কথা বলছি। হুম, তো শেখা কিছু হয়নি। তারপরে অনেক আশা নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাজার সায়েন্স কলেজে এমটেক এ ভর্তি হলাম। তো হুম, ওখানেও একই কন্ডিশন। হুম, মানে প্র্যাকটিক্যাল যে নলেজটা, সেটা
মানে খুবই প্যাথেটিক আর কি, হুম হুম কিছু শিখতে পারিনি ওখান থেকে। হুম এবার আমার যে টার্নিং পয়েন্টটা এসে তারপরে আমি সিএসআর ল্যাবে জয়েন করি আচ্ছা দুর্গাপুরের সিএমইআরআই। হুম হুম তোমার ওখানে হুম কাজ হুম করেছো কিছুদিন। হুম হুম হ্যাঁ তো আমাদের একটা জয়েন্ট লিঙ্ক আছে। হুম হুম তো ওখানে যে তোমার আমার সেম যিনি গাইড ছিল আর কি, আমাদের স্যার জয়দেব রয় চৌধুরী। হুম হুম তো মেন আমি ইন্সপিরেশন ওনার কাছ থেকেই পেয়েছি। হুম উনি তখন সিনিয়র মোস্ট সায়েন্টিস্ট ছিল। তো উনি যেভাবে ইন্সপায়ার করতো, যেভাবে গাইড করতো, এটা হুম এই বই পড়ো, সেই বই পড়ো, এবং নিজে নিজে। তো হ্যাঁ উনি একটা কথা বলতো যে, অসীম তুমি নতুন প্রজেক্টে কাজ করছো। হ্যাঁ তুমি যদি আমাকে এত কোশ্চেন করো তাহলে আমি এটার আনসার কি করে দেবো? প্রজেক্টটা তো সবার জন্যই নতুন। আমিও সেটাই তো জানি না এটা। হুম তো এই যে এই ব্যাপারগুলো যে জানার একটা আগ্রহ, ট্রানজিস্টর, ক্যাপাসিটর দিয়ে কি করে কাজ করতে হয়। হুম আগে কি হতো? এটার এতগুলো ক্যারেক্টারিস্টিক, আচ্ছা ৮ টা আছে ৬ টা মুখস্থ করে পরীক্ষায় লিখে দিই, নাম্বার পেলেই হয়ে গেল। সেটাই এবার যখন আমি রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতে গেলাম, হুম হুম তখন দেখলাম যে এগুলোর ইউজ, তখন মনে হয় আর দুটো ক্যারেক্টারিস্টিক থাকলে ভালো হতো। এইটা দিয়ে এই ইমপ্লিমেন্টেশনটা করা যেত, এই এক্সপেরিমেন্টটা করা যেত। হুম তো হুম সেখান থেকে আমার টার্নিং পয়েন্ট আছে। বাচ্চাদেরকে যদি আমি এই জিনিসগুলো ছোট থেকে শেখাতে পারি, যেটা হয়তো আমার মনে হয়েছে যে আমি এতগুলো বছর স্কুল লাইফের ১২ বছর, বিটেক এর ৪ বছর, এমটেক এর ২ বছর, এত বছর কাটিয়েও কিছু শিখতে পারিনি। স্কিল ডেভেলপমেন্ট যদি তুমি বলো, আমার কোনো স্কিল ডেভেলপমেন্ট হয়নি। এবং হুম সেটা শুধু আমার নয়। মানে আমার সাথে যারা অনেকেই ছিল তাদের একই কন্ডিশন ছিল। হুম হুম মানে তুমি ভাবো যে ফিজিক্স নিয়ে বিএসসি করে, তারপর ইলেকট্রনিক্স নিয়ে বিটেক এমটেক করার পরে কেউ টিসিএস এর সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে। মানে হুম এর চেয়ে বড় কিছু আর হতে পারে? একদম মানে ফিজিক্স, ইলেকট্রনিক্স, বিটেক এমটেক করে সফটওয়্যার কোম্পানি, টিসিএস বা এরকম হুম কোম্পানিতে চাকরি করছে। হুম আলাদাই ফিল্ড চলে গেল। তো এই জিনিসটা একদম যেন না হয়, বা সেটাই মানে এই জিনিসটা আমার খুব বাজে লাগতো। মানে একে তো ট্যালেন্টটার ওয়েস্ট শুধু টাকার জন্য বা একটা কেরিয়ারের জন্য। এবার আমরা যদি বাচ্চাদেরকে সেই জায়গাটা ছোট থেকেই তৈরি করে দিতে পারি, সেই কনফিডেন্সটা, হুম যেমন আমি আমার স্কুলের বাচ্চাদেরকে তৈরি করছি, ওরা 3-4 এর ক্লাসের বাচ্চারা এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ৫টা ৬টা ল্যাঙ্গুয়েজ শিখে গেছে। সি শার্প, সি প্লাস প্লাস, সি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, কোটলিন। তো এতগুলো ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন শিখে গেছে, অ্যাপ ডেভেলপমেন্ট শিখেছে, রোবোটিক্স এর উপরে কাজ করছে, আর্ডিনো উনো দিয়ে প্রজেক্ট করছে। আরেকটা মজার ব্যাপার, আমি রিসার্চ সেন্টারে আর্ডিনো উনো দিয়ে অনেকদিন কাজ করেছিলাম, সেই আমাদের প্রিপেড মিটারটা নিয়ে। হুম তো এখন দেখছি আমার ওই সময়কার এমটেক করার পরের যে ম্যাচুরিটি ছিল, আমি ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে করাচ্ছি, ওরা ব্যাপারটা ক্যাচ করে নিতে পারছে। তখনকার দিনে ২০১২ সালের কথা বলছি। হুম আমার ওটা ক্যাচ করতে সময় লাগতো, বা মানে একটা ম্যাচিওর ছেলে এমটেক করার পরে ওটা নিয়ে পড়তে হতো। হ্যাঁ আর একটা 3-4 এর বাচ্চাও সেই সেম প্রজেক্টে প্রায় কাজ করছে। তো এটা একটা অবাক করা ব্যাপার। হুম তো আমি এই জন্যই আরো ওদের প্রতি ইন্টারেস্টেড যে এইটুকু বাচ্চা কি করে এতটা ডেভেলপমেন্ট ওদের ব্রেনের হতে পারে। আমরা যখন 3-4 এ পড়তাম কিছুই জানতাম না। মানে কিছু না বলতে কিছুই না। হুম এবং এরা আজকে এত কিছু জানছে। হুম এটা থেকেই আমার আরকি ইন্টারেস্টটা গ্রো হচ্ছে যে ওদের ব্রেনের মেক্সিমাম গ্রোথটা কি করে আরো করা যেতে পারে। হুম সেই দিকেই কাজ করছি। আর এখন তো তুমি আমাদের সাথে ফুল টাইম প্রায় জয়েন করবে কিছুদিনের মধ্যে। হুম হুম আমরা আমাদের স্কুলটাকে আরো এক্সপ্যান্ড করব। যে একদম যতটা লোকের কাছে আমরা পৌঁছতে পারি এই ব্যাপারগুলো নিয়ে। হুম হুম মেন যেটা ব্যাপার, আমি আজকের দিনেও বলছি, আজকে 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো আজকেও প্রোগ্রামের পরে দুটো গার্জিয়ানের সঙ্গে আমার কথা হলো আরকি। আমি তাদেরকেও একই গল্পই বললাম। হুম যে বাচ্চাদের মধ্যে যে পসিবিলিটিসটা আছে, গার্জিয়ানরাও নিজেরাও দেখতে পাচ্ছে না। এট লিস্ট আমি যদি এই এক্সপেরিমেন্ট গুলো বাচ্চাদের সঙ্গে না করতাম তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না। সেইটাই তো এটা এবার আমাদের মেন লক্ষ্য হবে যে বাচ্চাদের ব্রেনের ম্যাক্সিমাম গ্রোথটা কিভাবে করানো যায়। ওরা হ্যাঁ ঠিক কতটা আরো নিতে পারে। ঠিক সেই জায়গাগুলো আমরা নিয়ে কাজ করছি। ঠিক ঠিক একদম মানে সত্যি তুমি যেটা করছো এবং যেটা শুরু করেছো মানে আমার তোমার সঙ্গে প্রথমবার কথা বলে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে তুমি নিজের কোনো একটা আইডিয়া নিয়ে বা নিজের একটা কোনো যেটা বলে না মেন্টাল বায়াস সেটা নিয়ে শুরু করো না তুমি পুরো একদম ওপেন মাইন্ড নিয়ে ভাবো এবং তুমি বিভিন্ন জিনিস দেখো যে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না এবং সেই করে করে আস্তে আস্তে তুমি এই জায়গায় পৌঁছেছো যেখানে তুমি দেখছো যে এই জিনিসগুলো বাচ্চাদের জন্য কাজ করছে এবং এটা একটা সত্যি খুব খুব ইন্সপায়ারিং জিনিস এবং তুমি যেটা করছো এটা অবশ্যই আমি অনার যে তোমার সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরেছি না সত্যি বাচ্চাদের সঙ্গে কাজ করে আমার তো এখন 3-4 এর বাচ্চারা ফ্রেন্ড হয়ে গেছে। আমি ফ্রেন্ডের মধ্যে ওদের সঙ্গে কথা বলি। হুম স্কুলের প্রিন্সিপালও আমি পুরোটা দেখাশোনা করি। হুম হুম তো ওদের সঙ্গে এত ফ্রেন্ডলি আমি কথা বলি যে
ওরাও কোশ্চেন করতে ওদের কোনো ভয় যে ব্যাপারটা সেটাই ওদের ভিতরে আর নেই, হুম, বা ওরা সবসময় চেষ্টা করে। যেমন আমি ওদের সঙ্গে কথা বললাম যে তুমি নেক্সট মান্থে আসবে, ওরা তো খুব এক্সাইটেড, যারা এরকম একজনের সাথে আমরা কথা বলবো, উনি এখন আমাদেরকে গাইড করবে, এটা ব্যাপার। তো ওরা খুব এক্সাইটেড থাকে সবকিছু নিয়ে, এবং হুম, ওদের যে চিন্তা ভাবনাটা অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে। হুম, এবার তোমরা আমরা মিলে যে জিনিসটা এবার আমাদেরকে করতে হবে, এই জিনিসটা আমার কাছে অনেক এনকোয়ারি আসছে রিসেন্টলি, যে স্যার কলকাতাতে একটা আপনারা ব্রাঞ্চ খুলুন বা শিলিগুড়িতে একটা ক্যাম্পাস খুলুন। তো এক্সপ্যান্ড করার ব্যাপারটা, আমরা যে জিনিসগুলো দিচ্ছি চেষ্টা করব আমরা যতটা লোকের কাছে পৌঁছানো যেতে পারে, হুম, যে জিনিসগুলো নিয়ে আমরা পৌঁছতে পারি, হুম, সে হুম, ব্যাপারটা নিয়ে আমাদের একটু বসতে হবে। অবশ্যই। আচ্ছা, তো তুমি তো এখন বস্টনে আছো। হুম, হুম। এবার ফেসবুকে আর কতদিন থাকার ইচ্ছে আছে, বা আহ, এই ব্যাপারটা নিয়ে আর কি, তুমি যে একটা ডিসিশন নিতে চলেছো যে ফেসবুকে এতদিন কাজ করার পরে এবার দেশের জন্য কিছু করি, দেশের বাচ্চাদের জন্য কিছু করি, এডুকেশন নিয়ে কিছু করি, তো তোমার মতো একটা পার্সোনালিটি যে এত অ্যাচিভমেন্ট করেছে, মানে আমি তো শুনে আজকে খুবই অবাক হলাম। এই ব্যাপারটা আমি জানতাম না, ম্যাপের ব্যাপারটা। আমাদের এর আগে অনেক কথা হয়েছে যদিও। তো এত বড় অ্যাচিভমেন্টের একটা পরে এত বছর একটা টপ মোস্ট কোম্পানিতে চাকরি করার পরে যে ডিসিশনটা নেওয়া, মানে এটা তো বলবো যে বিশাল একটা গাটস না থাকলে কেউ এই ডিসিশনটা নিতে পারবে না। তো আর দেশের হয়ে কাজ করা, আমাদের আরো অনেক বন্ধু আছে, কমন ফ্রেন্ড আছে, শুভব্রত, অর্ঘ, ওদেরকেও যেমন আমরা বলি যে এবার আয় দেশের জন্য এবার কিছু কর, যেটা অলরেডি তুমি ডিসিশন প্রায় নিয়ে নিয়েছো, হয়তো কিছুদিনের মধ্যে তুমি দেশের জন্য চলে আসবে। যে এতদিন আমি বাইরে এক্সপিরিয়েন্স করলাম, বাইরের পরিবেশটা দেখলাম, নাসাতে কাজ করলাম, ফেসবুকের মতো কোম্পানিতে টপ মোস্ট জায়গায় বসে কাজ করার পরে এবার চলো দেশে যাই, এবং দেশে গিয়ে কাদের সঙ্গে কাজ করবে, বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদেরকে তৈরি করি, নেক্সট জেনারেশনকে তৈরি করি। এই যে একটা মানে এত ভালো লাগছে আমার এই ব্যাপারটা। আর যারা আছে, যারা এখন স্বপ্ন দেখছে যে ফেসবুকই লাস্ট গোল, গুগলে আমার জীবনের শেষ কথা, গুগলে চাকরি পেলেই আমার লাইফ সেটেল, ফেসবুকে লাইফ চাকরি পেলেই আমার লাইফে আর কিচ্ছু দরকার নেই, তাদেরকে আমি বলবো আর কি, যে তোমরা সৈকতকে দেখে জানো, শেখো, যে ও ফেসবুকের মতো কোম্পানির টপ মোস্টে জব করার পরে এখন দেশে ফিরবে, দেশে ফিরে কি করবে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করবে। আমাদের এই স্কুলটাকে পুরো ইন্ডিয়াতে আমরা এক্সপ্যান্ড করার প্ল্যানিং করছি, এবং বাচ্চাদেরকে আরো কি করে গ্রো করা যায়, ও নেক্সট মান্থেই হয়তো আমাদের স্কুলে আসবে। তখন আমরা, এখন তো আমরা অনলাইন হচ্ছে পডকাস্টটা, আমরা তখন সামনাসামনি বসে একটা পডকাস্ট করব, তখন হুম, আবার বাকিদেরকে জানাবো। এবার তোমার কাছে আর একটা আমার কথা, সেটা হলো যে যারা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে বা যারা পড়তে যাবে আগামী 2 বছরে কম্পিউটার সায়েন্স নিয়ে, এখন 100 জনের মধ্যে 95ই কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করছে, হুম, হুম। তাদের জন্য তোমার কি সাজেশন, যে তারা কিভাবে এগোলে ড্রিম কোম্পানি ফেসবুক, গুগল এগুলোতে জব করতে পারে? তুমি যেখানে আছো সেখানে তো পৌঁছানো খুবই টাফ ব্যাপার, কিন্তু তবু ফেসবুকের মতো কোম্পানিতে বা তুমি যেখানে আছো ওখানে পৌঁছতে গেলে এদের কোন পথে যেতে হবে, তুমি যদি একটু গাইড করে দাও। হ্যাঁ, তো প্রথমে এটা বলতে পারি যে এই যে কম্পিউটার সায়েন্সে পড়ে তারপরে একটা গুগল বা ফেসবুক বা এরকম কোনো কোম্পানিতে কাজ করা, এটা সত্যিই মানে আমরা যখন স্কুলে থাকি এবং আমাদের প্রথম যখন আমরা কম্পিউটারের ব্যাপারে ভাবি বা দেখি তখন আমাদের ওইটা আসে যখন আমরা কম্পিউটার সায়েন্সে পড়তে ঢুকি। কিন্তু আমার মনে হয় যেটা মেন জিনিস, সেটা আবার আমি হয়তো অনেকে ভাববে আমি একই কথা বারবার বলছি, কিন্তু সেটা হচ্ছে সাবজেক্টটাকে ভালোবাসা এবং সেই খিদেটা থাকা যে আমি কম্পিউটার নিয়ে ভালো কিছু করতে চাই। আজকে গুগল ফেসবুক আছে, কালকে হয়তো আরও অন্য কোনো কোম্পানি আসবে, কিন্তু তাই বলে কি তোমার আম, জীবনের লক্ষ্যটা চেঞ্জ হয়ে যাবে তাহলে? আমি আমি এখনও মনে আছে আমার আমার ছোটোবেলায় স্বপ্ন ছিল যে, আমার মনে আছে দুটো জিনিস। আমি যখন স্কুলে পড়তাম ছোটোবেলায়, যে মাকে বলতাম হয় যুদ্ধের প্লেনের পাইলট হব, আর না হয় সায়েন্টিস্ট বাহ! হব। ঠিক আছে? মানে আচ্ছা, আচ্ছা, ঠিক বাহ! আছে, মানে জিনিসটা হচ্ছে সেই রকমভাবে। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কিছু হতে চাও, কিন্তু সেখানে হয়ে তারপর তুমি কি করতে চাও জীবনে, তাই না? আর সেইটা নিয়ে একটু ভাবতে হবে। আর আমার যখন এই যে তোমায় বললাম যে আইআইটিতে হলো না, তখন আমি এনআইটিতে যখন আমাদের ওই কাউন্সেলিং হতো, তখন এআইট্রিপল কাউন্সেলিং বলা হতো, সেইখানে আমার হুম, যদি তুমি ফর্মটা দেখতে, যেটা আমি ফিল আপ করেছি, আমি প্রথম এনআইটি থেকে শেষ এনআইটি, তখন আমাদের তো র্যাঙ্কের বেসিসে কাউন্সেলিং, যেটা
প্রত্যেকটা এনআইটিতে আমি কম্পিউটার সায়েন্স টিক করেছিলাম, আর কিচ্ছু না। আচ্ছা। আমার হচ্ছে আমি শেষ এনআইটিতেও পড়তে রাজি, কিন্তু আমি কম্পিউটার সায়েন্স পড়তে হবে, মানে এইটা ছিল হচ্ছে আমার কম্পিউটার সায়েন্সের প্রতি ভালোবাসা, যে ওটা পড়তে হবে। এবং আমি বলবো যে আমি কখনো ঠিক করিনি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি বলে আমি এই গুগলে যাব, ফেসবুকে যাব। আমার ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, কম্পিউটার সায়েন্স নিয়ে ভালো কাজ করব। এবং যখন আমি আমার বিটেকের পরে আমি ইউএসএতে পড়তে আসি, তখনও বেসিক্যালি আমার মাথায় কোনো কোম্পানি হিসেবে কিছু ছিল না। আমার মাথায় যেটা ছিল সেটা হচ্ছে যে রিসার্চ করব, কম্পিউটার সায়েন্স নিয়ে রিসার্চ করব, ভালো কাজ করব। এবং এটার সুযোগ আমি ইউএসএতে যেহেতু ফুল স্কলারশিপ পাচ্ছি, আমি সেখানে গিয়ে আমি চেষ্টা করি সেটা করার কথা। তো তারপরে যেটা তোমায় বললাম যে এই যে ফেসবুকের যে আমার জার্নিটা তুমি শুনলে, সেটা কিন্তু হুম একদিক হুম। থেকে মানে আমি সবসময় চেষ্টা করে গেছি নেক্সট স্টেপের জন্য, কিন্তু আমি এইগুলো আমাকে সেই বলে না ডেস্টিনি আমাকে ওখানে নিয়ে গেছে। তো আমি সবাইকে সেটাই বলবো যে কোনো একটা জিনিস, যে এই কোম্পানি বা ওই কোম্পানি বা এরকম কিছু, সেইটা যাতে মাথায় গোল না থাকে। গোল যাতে হয় যে হ্যাঁ, আমি কম্পিউটার সায়েন্সে শিখবো, আমি সবচেয়ে ভালো প্রোগ্রামার হব, বা আমি সবচেয়ে ভালো রিসার্চার হব। এবং সেইভাবে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, এবং যদি তুমি ঠিক কাজ করতে থাকো তাহলে ঠিক ভাগ্য তোমাকে ওখানে পৌঁছে দেবে। তো সেটা আমি বলবো। কিন্তু হ্যাঁ, প্রতি পদে আমি বলবো। এবং এখনকার তুমি যেটা বললে, এখনকার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের জন্য আমি অবশ্যই বলবো যে যেটা তুমি ওই দিনের শেষে ইউনিভার্সিটির পরীক্ষায় কত নম্বর পেলে, অবশ্যই তোমাকে পেতে হবে 80%-এর ওপরে বা এরকম কিছু একটা, যাতে তুমি আমি যেরকম আমার এনআইটি দুর্গাপুরের যদি র্যাঙ্ক বলি, আমাদের হয়তো 60 জনের ক্লাস ছিল, তার মধ্যে আমি আচ্ছা। হয়তো 15 থেকে 20-র মধ্যে থাকতাম। মানে এরকম নয় যে আমি টপ 5-এর মধ্যে থাকতাম, কিন্তু আমার মধ্যে ওইটা ছিল। কিন্তু আমি প্রায় তখন আমার মনে হয় আন্ডারগ্রেডে আমি তখন 6টার মতো পেপার পাবলিশ করেছিলাম। আমার এটা ইন্টারেস্ট ছিল, এবং আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি যে নেক্সট স্টেপের জন্য যাব, সেখানের জন্য আমার রিসার্চের এক্সপোজার আমি খুব ছোটোভাবে, তখনই আমি ওই আহ, আ- আমার আর তোমার স্যার জয়দেব রয় চৌধুরী ওনার সঙ্গে কাজ করার সুযোগ পাই। এবং হ্যাঁ, আমি এটাই বলবো যে জাস্ট লেগে থাকতে হবে, আর প্রতিটা স্টেপে শেখার আগ্রহটা রাখতে হবে, তাহলে ঠিক দেখবে পৌঁছে গেছো। আচ্ছা, আর একটা লাস্ট কোশ্চেন, যেটা হলো এখনই অনেক বাচ্চাদের মনে বাবা মাদেরকে প্রেশারাইজ করে যে আমি বাইরে পিএইচডি করতে যাব, বাইরে পড়তে যাব। তো তুমি বাইরে বলতে আমেরিকায় যাবো বা ইউকে তে যাবো, তুমি যে বিটেক করার পরে যে ইউএসএ তে পিএইচডি করতে গেলে, সেখানে স্কলারশিপ কি তুমি ফুল স্কলারশিপ পেয়েছিলে, না তোমার বাবাকে কিছু ইনভেস্ট করতে হয়েছিল? সেই ব্যাপারটা নিয়ে যদি বলো। না, আমি ভাগ্যক্রমে ফুল স্কলারশিপই পেয়েছিলাম। আমাকে অ্যাপ্লাই করতে হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমি 5টা কি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম তখন। আমি মানে আহ, একটা পরীক্ষা হয়, সেটাকে বলে জিআরই। দুটো পরীক্ষা, জিআরই আর টোয়েফল, এই দুটো পরীক্ষা বেসিক্যালি ইউএসের জন্য দিতে হয়। অ্যাটলিস্ট আমাকে তখন দিতে হয়েছিল। এখন আমি জানি এখন কিছু যদি বদলেও থাকে, কিন্তু মোটামুটি ওই জিআরই টোয়েফল পরীক্ষাগুলো দিয়ে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। জেনারেলি তারা দেখে যে তুমি কোন কলেজ থেকে আসছো, কলেজে কীরকম নম্বর ছিল, এই যদি কারোর রিসার্চে পাবলিকেশন থাকে বা কোনো আগের ইন্টার্নশিপ থাকে, এরকম বিভিন্ন জিনিস তারা দেখে। এবং ওই জিআরই পরীক্ষাটা দেওয়া, এবং তারপরে কিছু কলেজে অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে একমাত্র খরচা বলতে গেলে আমার যেরকম মানে। এবং সেইটার পরে যদি এবং পিএইচডি কেউ চান্স পেয়েছে মানে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে সে ফুল স্কলারশিপ নিয়ে চান্স পাচ্ছে, কারণ পিএইচডির খরচাটা এত বেশি যে আহ, বাবা মায়ের অনেক টাকা না থাকলে এটা সম্ভব হয় না। আমার বাবা বাবা আমাকে বলেছিল তুই অ্যাপ্লাই কর, যা করার কর, আমি তোকে সেই সাপোর্টটা দিচ্ছি, কিন্তু এরপরে ওখানে যে পড়তে যাবি সেটা কিন্তু তোকে নিজেকেই স্কলারশিপ বার করতে হবে। তো সেটা আচ্ছা ভাগ্যক্রমে। আচ্ছা। এবং আমি অ্যাকচুয়ালি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি 6টার মধ্যে একটাই কলেজে আমি ফুল স্কলারশিপ পেয়েছিলাম, এবং কোইন্সিডেন্টলি সেখানে আমি আলটিমেটলি পড়তে পারি। এবং অনেকে যেটা করে একবার পরীক্ষা দেয়, তারপরে হয়তো আরেকবার দিল নম্বর একটু বাড়ানোর জন্য। আমি একবারই দিয়েছিলাম, এবং তারপরে যেটা পাই সেখানেই যাই। আচ্ছা, মানে কারো ইচ্ছে থাকলে আর কোয়ালিটি থাকলে বাইরে পড়তে পয়সা লাগে না, টাকা ওই লাগে না। মানে খিদে। এখন যারা যারা ছোট আছে, ছোট বাচ্চা যারা থ্রি পড়ে পড়ে আর কি, তারা যদি মানে ভাবে যে আমি আমেরিকাতে যাব, ইউকে তে যাব, বা যেখানে দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই তারা পড়াশোনা, হায়ার এডুকেশন করতে পারে, সেই জন্য ছোট থেকে ওদেরকে তৈরি হতে হবে। একদম। বাবা এবং মাকে দোষ দিয়ে লাভ নেই। না, না, এবং যেটা যেটা খরচা হয়, ওই বললাম পরীক্ষাটা দিয়ে অ্যাপ্লাই করা,
সেটা বিশাল কিছু নয়। মানে আমি একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এবং সেখান থেকে বাবা মোটামুটি ওইটুকু খরচা ওই ওইটা করতে পেরেছিল, এবং সেটা সম্ভব, এবং সেটা করার পরে তারপরে পুরোটাই নির্ভর করছে। কিন্তু ওই আর কি, ওই পরীক্ষাটার আগে অনেক কিছু করতে হয়, সেটা পুরোটাই হুম। স্টুডেন্টের ওপর। এবং যেটা বললাম, দিনের শেষে তোমার যদি জীবনে খিদে থাকে তুমি ঠিক এগিয়ে যাবে। তাহলে নেক্সট মান্থে দেখা হচ্ছে নাকি? একদম। নেক্সট মান্থে সৈকত গঙ্গারামপুরে আসার কথা আছে। তো হয়তো বস্টন থেকে আসবে ইন্ডিয়াতে, এবং গঙ্গারামপুরে এসে স্কুলে ভিজিট করবে, বাচ্চাদের সঙ্গে কথা বলবে। আমাদের নেক্সট প্রজেক্ট নিয়েও আমরা কথা বলবো, কি অবশ্যই। করে এক্সপ্যান্ড করা যায়, বাচ্চাদের আরো কি করে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে। হুম হুম। তো আজকে তাহলে এখানেই শেষ করা যাক নাকি? অবশ্যই, থ্যাংক ইউ এগেন অসীম, তোমার তোমার সঙ্গে এই ডিসকাশনটা করতে পেরে খুব ভালো লাগলো। আর আশা করি হ্যাঁ, আমরা একসাথে এগিয়ে যেতে পারবো, আর বাচ্চাদের ঠিক যে যে এডুকেশন সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমাদের আরো দুজন বন্ধুকে টেনে নিয়ে আসতে হবে, অর্ঘ্য একদম। আর শুভব্রতকে। ওরা অর্ঘ্য আর শুভব্রত ইউএসএ তেই আছে, ওরাও খুব ভালো পোস্টে জব করছে, ইউনিভার্সিটির প্রফেসর ওরা এখন ইউএসএ অ্যালাস্কার তে। ঠান্ডা থেকে এই ওদিকে আরেকটা টেনে আনতে হবে। -40 ডিগ্রি এখন। এই যে আরেকটা ব্যাপার, যে আমাদের বন্ধুরা বা বাঙালির ছেলেরা বাইরে আমেরিকার ইউনিভার্সিটিতে গিয়ে পড়াচ্ছে সব, তাহলে ওরা যদি দেশে ফিরে এসে বাচ্চাদের পড়ায়, তাহলে দেশের বাচ্চাদের আর বাইরে গিয়ে পড়ার তো দরকারই পড়ছে না, কারণ আমেরিকার বাচ্চাদেরকেই তো ওরা পড়াচ্ছে গিয়ে আলটিমেটলি। তো ওইসব প্রফেসর, ওইসব লোকদের যদি কাছে আমাদের বাচ্চারা পড়তে পারে, এদের কাছে কতটা একটা অপরচুনিটি, যে যারা ওয়ার্ল্ডের টপ মোস্ট ইউনিভার্সিটি গুলোতে গিয়ে পড়াচ্ছে, তারা দেশে এসে বাচ্চাদের ইউনিভার্সিটিতে আইআইটিতে তো পড়াচ্ছে, আমরা যদি বেসটাকে স্ট্রং করে দিই। অনেকেই হয়তো ভাবছে যে আমি, যেমন শুভব্রত বলে আইআইটিতেই পড়াবে, হয়তো আমাদের কথা শুনে ও আসতে বলে না, বাচ্চাদের একদম বেস থেকে শুরু করি। হুম হুম। বাচ্চাদেরকে যদি আমরা তৈরি করতে পারি, এটা তো একটা যেরকম স্যাক্রিফাইস, যে আমি আলাস্কা ইউনিভার্সিটির প্রফেসর বা হার্ভার্ডের প্রফেসর, সেখান থেকে আমি ইন্ডিয়াতে যখন ফিরবো, আইআইটিতে না ঢুকে আমি স্কুলের বাচ্চাদেরকে পড়াবো। এই যে এই ব্যাপারটা, এটা যেরকম আমাদের জেনারেশনকে পুরো চেঞ্জ করে দিবে, এবং আমাদের দেশের জন্য এটা একটা আশীর্বাদ হবে, যে এত বড় বড় লোক, যেমন তোমার মতো একটা লোক আসছো, বাচ্চাদের নিয়ে ভাবছো, বাচ্চাদের নিয়ে কাজ করছো। আমাদের যদিও অনেক প্ল্যানিং আছে, তবু যে একটা ছোট 3-4 এর বাচ্চাদেরকে নিয়ে কাজ করা মানে একটা, আমরা তো জিরো থেকেই পড়াচ্ছি, একদম নার্সারি লেভেল থেকে করছি। এদেরকে নিয়ে কজন ভাবে আর কি? প্রফেশনাল লোকজন খুব কম আছে এই লাইনে, সবাই কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ খুলছে, এমবিএ কলেজ খুলছে, এটা ওটা ম্যানেজমেন্ট নিয়ে সবাই ব্যস্ত আছে। বেস্টটা, যত বড় বড় কোচিং সেন্টার দেখবে, সব বড়দের জন্য, ছোটদের জন্য কিন্তু তেমন কেউ কিছু করছে না, একদম প্রাইমারি লেভেল থেকে। তো আশা করি আমাদের ভালো হবে আর আর ফিউচারে। এটাই বলতে চাই, মানে আমিও যেটা এক্সপিরিয়েন্সে দেখেছি সেটা হচ্ছে, এটাই কিন্তু আসল ভিত তৈরি করার সময়। এই তোমার যে ক্লাস 3, 4, 5, 6, 7 এই সময়তেই কিন্তু বাচ্চাদের ওই মাইন্ডসেটটা তৈরি হয়, এবং একবার ওটা যদি তৈরি হয়ে যায় তারপরে কিন্তু জীবনে আর ভাবতে হয় না। তারা ঠিক এইখানে যে এক্স্যাক্টলি। ভিতটা তৈরি হয় তার বেসিসেই তারা কিন্তু নিজেরাই এগিয়ে যাওয়ার ওই ঠিক এগিয়ে যাওয়ার পথে আহ, বুঝতে পারে যে কীভাবে এগোবো, এবং সেটাই আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সুতরাং আমি ডেফিনেটলি আমি আমি এটাকে কোনোভাবেই মনে করি না যে আমি জীবনে কোনো কিছু স্যাক্রিফাইস করছি। আমার মনে হয় যে এটা আমার নেক্সট সেই কলিং বলে, যেখানে যে এরপরে আমার আমার ওখান থেকেই ডাক আসছে, আমার দরকার সেখানে গিয়ে কিছু করা, এবং তারপরে যা আচ্ছা, হবে সব ভালো হবে। তোমার, আচ্ছা এইটা নিয়ে যদি একটু কিছু বলো, যে তুমি এত বড় ডিসিশনটা নিলে দেশে ফিরে কাজ করার ব্যাপারটা, এই প্রশ্নটা আমি বলে দিলাম স্কিপ হয়ে গেছে, তুমি তোমার ভিতরে এই ফিলিংসটা কি করে এলো? ফেসবুকের মতো কোম্পানি, টপ পোস্টের, মানে কম্পিউটার সায়েন্টিস্ট, ফেসবুক কোম্পানি ছেড়ে দেশে ফিরবো, তোমার ভিতরে এই ফিলিংসটা বা এত বড় স্যাক্রিফাইস, তুমি বলছো না স্যাক্রিফাইস, কিন্তু আমরা বলবো দেশের জন্য তোমার এত কিছু ভাবা, বাচ্চাদের জন্য কি করে এলো এটা? আমি বলবো এটা অ্যাকচুয়ালি একটা খুব, মানে সেই বলে না, যেটা তোমায় বললাম জীবনের ফ্লোতে, মানে আজকে আমি এখানে এসে পৌঁছেছি, এরপরে আমার কাছে প্রশ্ন হচ্ছে আমি কি করতে পারি বা কোথায় যেতে চাই, যেখানে গিয়ে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি মানুষের জীবনে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো, এবং যেটাকে বলে পজিটিভ ইম্প্যাক্ট। এবং আমি এখানে আছি, এখানে আমি কোম্পানিতে কাজ করছি, অবশ্যই এখানে যে ফেসবুকে আমরা প্রোডাক্ট তৈরি করি সেটা হয়তো, যেটা সারা পৃথিবীর মানুষ এখন ব্যবহার করে, কিন্তু আমার মনে হয়েছে যেখানে আমি নিজে পার্সোনালি হয়তো ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। একটা স্ট্যাটিস্টিক,
ইউএসএতে প্রায় 38% মানুষ, মানে 40%-এর মতো মানুষ ইউনিভার্সিটিতে এডুকেশন অবধি যায়, ইউনিভার্সিটি লেভেল এডুকেশন। ইন্ডিয়াতে সেটা মনে হয় 8%, 8.15 এরকম কিছু। সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কতটা রাস্তা হাঁটা বাকি, এবং এটা আমরা করতে পারবো তখনই যখন একজন নয়, দুজন নয়, 100 জন নয়, 1000 জন নয়, সবাই মিলে চেষ্টা করব এই সেক্টরগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আমি আমি ভাববো যে হ্যাঁ, আমার যে মেশিন লার্নিং এক্সপিরিয়েন্স, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপিরিয়েন্স, সেটাকে কী করে ব্যবহার করে আমি সবচেয়ে বেশি মানুষের কাছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পৌঁছাতে পারি। এবং ইন্ডিয়ার মানে আমি এখানের যে এমআইটি বা এখানে যে আইভি লিগ কলেজগুলো, সেগুলোর অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 20 জনের মধ্যে 1 জন। ঠিক আছে? ইন্ডিয়ায় যেটা আইআইটির অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 100 জনের মধ্যে 1 জন। তো এবং যদি 100 জন অ্যাপ্লাই করে তার মধ্যে 1 জন চান্স পায়, আমি কিন্তু সে 1 জনের মধ্যে নিজে ছিলাম না, আমি পাইনি আইআইটি। কিন্তু আমি যেটা আমি যেটা তোমার সাথে মিলে যেটা ভাবতে চাই, যেটা করতে চাই, সেটা হচ্ছে যে এই 100 জনের মধ্যে তাহলে কি 1 জন না হলে আর কি কিছু হবে না? মানে আমরা কিভাবে এটা করতে পারবো, একটা এডুকেশন সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে পারবো যেখানে তুমি 100 জনের মধ্যে 1 জন হলে কি 5 জন হলে সেটা ম্যাটার করবে না। তুমি যখন শিখতে পারবে ছোটোর থেকে, তখন তুমি যেটা শিখবে সেটা ইউজ করে তুমি যে কোনো জায়গায় যে কোনো কাজের জন্য তৈরি থাকবে। আচ্ছা, তোমার ফিল্ডের আরেকটা কাজ তো জানাই হলো না। তুমি যে কাজ করছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়েও তোমরা, তো ওই ব্যাপারটা দিয়ে যদি একটু তুমি বাচ্চাদের বোঝার মতো করে বলো আর কি, যে মেশিন লার্নিংটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিংটা কি অ্যাকচুয়ালি, তো বাচ্চাদের সুবিধা হবে ওরা যখন এই পডকাস্টটা দেখবে। বাচ্চাদের সত্যি কথা বলতে গেলে কি, এইটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স তুমি এতক্ষণে আমাকে যে প্রশ্নগুলো করলে। কারণ এইভাবে বোঝানো একটা বাচ্চাকে যে আমাদের মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কীভাবে কাজ করে। তবে আমি এটুকু বলতে পারি যে মেশিন লার্নিং আমি যদি খুব সহজ ভাষায় চেষ্টা করি বোঝাতে, এবং অবশ্যই যখন তোমার সঙ্গে দেখা হবে, যখন আমি বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবো আরও বেশি করে, আমি হয়তো তাদেরকে আরও বেশি করে এটা বোঝাতে পারবো ভালো করে। তবে এইখানে যদি আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, তুমি যদি কথাটাকে ভাবো, মেশিন লার্নিং মানে একটা মেশিন কীভাবে লার্ন করছে, ঠিক আছে? এবং এই লার্নিং যেটা বলছি, আমি ধরো মেশিন লার্নিংয়ের সঙ্গে আমি ধরো হিউম্যান লার্নিংয়ের কানেক্ট করলাম, যে মানুষ কীভাবে শেখে। ঠিক আছে? এই লার্নিং ব্যাপারটা আমরা জীবনে যখন আমরা ছোটোর থেকে বড় হই, আমরা অনেক জিনিস দেখি, অনেক জিনিস শুনি, অনেক জিনিস এক্সপিরিয়েন্স করি, এবং তার থ্রু দিয়ে আমাদের এই অভিজ্ঞতাগুলো তৈরি হয়, এবং সেটা দিয়ে আমরা বুঝতে শিখি যে এটা কী জিনিস, এটা কী জিনিস, এটা কী রকম। ধরো একটা উদাহরণ দিচ্ছি, এই একটা ছবি দেখানো হলো, এটা কী ধরনের কুকুর, বা এটা কী ধরনের বেড়াল, বা এটা লাল জামা না নীল প্যান্ট। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি যদি আজকে একদম একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করো, সে হয়তো লাল জামা নীল প্যান্টের মধ্যে পার্থক্যটা বুঝবে, কিন্তু সে হয়তো এইটা ল্যাব্রাডর না পুডল, এই দুটো কুকুরের মধ্যে পার্থক্য বুঝবে না, কারণ সে হয়তো দেখেনি সেই জিনিসগুলো। তো আমরা মানুষেরা যেরকম এই বিভিন্ন জিনিস দেখে এবং এক্সপিরিয়েন্স করে আস্তে আস্তে জিনিসের সম্বন্ধে শিখি, সেটা হচ্ছে আমি বলবো হিউম্যান লার্নিং। সেরকম মেশিন লার্নিং হচ্ছে মেশিন বা একটা কম্পিউটারকে শেখানো থ্রু এক্সাম্পলস, যেখানে তুমি বেসিক্যালি অনেক জিনিস তাদেরকে দেখাচ্ছ এবং তার থ্রু দিয়ে সেটা শিখতে পারছে। এবং যেটা মানুষ করতে পেরেছে সেটা হচ্ছে মানুষের মাথায় যেগুলো থাকে, যেটাকে বলে নিউরাল নেটওয়ার্ক বা নিউরন, সেটাকে মানুষ কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং করে তৈরি করতে পেরেছে, বা যেটাকে বলে এমুলেট করতে পেরেছে, যেখানে ওই নিউরনগুলো আস্তে আস্তে মানে একটা মেশিনও মানুষ যেভাবে ভাবে সেভাবে ভাবতে শিখছে, এবং সেটাই আমি বলবো মেশিন লার্নিং। তো আমার যে নিজের পার্টিকুলার কাজটা, আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি স্যাটেলাইট, যেটা হয় স্যাটেলাইটের ছবি থেকে বিভিন্ন জিনিসপত্র বার করা, যেরকম পৃথিবীতে ধরো কোথায় বন্যা হলো, বন্যার পরে কী ইম্প্যাক্ট হলো, বা ধরো কোথাও ফরেস্ট ফায়ার লেগেছে, সেখানে কীরকম ইম্প্যাক্ট হচ্ছে। তো সেই সব জিনিসপত্র নিয়ে বোঝা, এই ধরনেরই কাজ আমি নাসাতেও করতাম, এবং এই ধরনেরই অনেক কাজ আমি ফেসবুকেও করি। তো এই কাজগুলো কিন্তু দিনের শেষে তুমি ওইটাই দেখাচ্ছ, তুমি একটা মেশিনকে অনেক ছবি দেখাচ্ছ, কিছু ছবিতে ধরো বন্যার ছবি দেখাচ্ছ, কিছু ছবিতে দেখাচ্ছ ঠিক আছে, এবং মেশিনটা আস্তে আস্তে শিখছে যে কোনটা বন্যা কোনটা বন্যা নয়। এবং এটাই আমি বলবো মেশিন লার্নিং, এবং এটা হয়তো খুব সহজ ভাষায়
মেশিন লার্নিংয়ের একটা ডেসক্রিপশান। কিন্তু এবার তুমি এটাকে আস্তে আস্তে যখন ভাবতে শুরু করবে, এবার এই কাজটা করার জন্য বিভিন্ন সহজ থেকে কঠিন প্রসেস আছে, এবং তুমি যত এমনি মেশিন লার্নিং সহজ কাজ করতে পারতো, যখন আমরা ডিপ লার্নিংয়ে যাচ্ছি তখন আস্তে আস্তে আরও কঠিন প্রবলেম সলভ করতে পারছি, সেজন্য আরও কঠিন কঠিন ছবি দেখানো হচ্ছে এবং মেশিনটা তাও ওটা বলতে পারছে। তো আমি যে ওই নিউরনের কথাটা বললাম, ধরো মেশিন লার্নিংয়ে ছোট 3-4টে নিউরন থাকতো, যেটা ধরো খুব সহজ প্রশ্নের উত্তর দিতে পারতো। এইখানে ডিপ লার্নিংয়ে যেটা হচ্ছে, অনেক নিউরন হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে সবাই মিলে কেউ কেউ একটা নিউরন বলছে এ লাল না নীল, আরেকটা নিউরন বলছে এ জামা না প্যান্ট, এরকমভাবে করে 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 অনেক নিউরন মিলে একটা ফাইনাল প্রশ্নের উত্তর দিচ্ছে, যেটা হয়তো অনেক বেশি কমপ্লিকেটেড, যেটা আগে পারতো না। তো এটাই হচ্ছে ডিপ লার্নিং। বা অনেক অনেক সোজা হয়ে তুমি বুঝিয়ে দিলে, আশা করি বাচ্চাদের বুঝতে এটা খুব খুব সুবিধা হবে। নিশ্চয়ই। ওকে, তাহলে ওকে, হ্যাঁ, এগেন তাহলে আজকের পডকাস্ট তাহলে এখানেই থাক, নেক্সট টাইম আবার বসা যাবে নাকি? একদম আবার বসা যাবে, আবার কথাবার্তা বলা যাবে, এবং আমাদের তো, আমরা হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম 30 মিনিটস, 35 মিনিটস হয়ে যাবে, 1 ঘন্টা পার হয়ে গেল কি করে বোঝাই গেল না। তো না, এটা একটা খুব ভালো কনভারসেশন হলো। হুম বাচ্চারা বা গার্ডিয়ানদের জন্য বিশেষ করে, বাচ্চাদের কি করে তারা গাইড করবে, বা বাচ্চারা যারা দেখবে যে কি করে তোমার যারা এক্সপিরিয়েন্সটা শুনবে, কি করে স্বপ্নটাকে কোথা থেকে কোথা থেকে, সেই গাইড, তারপর সেই চাইনিজ ম্যান, তারপর সেই ফেসবুক, মানে পুরো একটা বেশ ইন্টারেস্টিং তোমার জার্নিটা ছিল আর কি। হুম হ্যাঁ, আমিও সবার সঙ্গে শেয়ার করতে পারলাম, এবং থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। অবশ্যই আহ, আমি তোমার সাথে কন্টিনিউ করবো এই কোলাবোরেশন, আর দেখা যাক আমরা কোথায় পৌঁছতে পারি। ঠিক ঠিক, ভালো জায়গাতেই পৌঁছাবো। একদম। আর এতটা সময় দেওয়ার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। না না, অবশ্যই, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো থ্যাংক ইউ, চলো, হ্যাঁ, বাই। বাই।